রাজনৈতিক নানা বিষয় নিয়ে আসলে আলোচনা হলো, কিন্তু একটি বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করতেই চাই, সেটি হচ্ছে যে আজকে থেকেই আসলে আমরা বলতে পারি প্রথম রমজান শুরু হয়ে গেছে এবং দিনভর রোজা রাখার পর আমরা অনেক খাবার খাই এবং সেটি খুব একটা স্বাস্থ্যকর খাবার নয়। চিকিৎসকরা বারবার আমাদেরকে সাবধান করেন, আমরা তাদেরকে বারবারও হচ্ছে সেই সাবধানতার কথা আমরা আসলে কোনো গুরুত্ব দেই না। আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর সালেহ মাহমুদ তুষার। আপনি ধন্যবাদ যুক্ত হয়েছেন ডক্টর তুষার, এবং আপনাকে স্বাগত ৭১ জার্নালে। আপনার কাছে আসলে আমাদের যে প্রশ্ন সেটি হচ্ছে, যেহেতু রোজা শুরু হয়ে গেল, ভাজা পোড়া বাদ দিয়ে আসলে কি খাবো, এই পরামর্শ না দিয়ে অন্য কোনো পরামর্শ কি দেওয়া যায়? এইটা তো মানে নতুন কোনো কথা না যে ভাজা পোড়া খাওয়া যাবে না, স্বাস্থ্যকর খাবার খেতে হবে, সুষম খাবার খেতে হবে, এবং এই জিনিসটা নতুন করে বলার কিছু নেই, এটা সবাই জানে। কিন্তু আমি একটু বেশি করে জোর দিতে চাই। আমি নিজেও হচ্ছে গিয়ে একটা মানে একটু কাজ করছিলাম একটা প্ল্যাটফর্মে, সেটা মানে তরল খাবার, পুষ্টিকর খাবার, এটা অ্যাকচুয়ালি ভ্যাকসিন। ভ্যাকসিন হচ্ছে গিয়ে আগামী দিনের জন্য। মানে আমি যদি বলে থাকি কোভিড এর ভ্যাকসিন নিচ্ছি বা বাচ্চাদেরকে আমরা নিয়মিত ভ্যাকসিন দিচ্ছি কি জন্য, একটা রোগকে প্রিভেন্ট করার জন্য, সেইম ভাবে আমি যদি আজকের সেহরিতে বা কালকের ইফতারিতে ভালো খাবার খাই, তাহলে সেইটা হবে পরের দিনের জন্য আমার একটা প্রোটেকশন, আমার সুস্থ থাকার। আমি যদি ইফতার এমন কিছু খেলাম যে পরের দিন আমার অস্বস্তি লাগতেছে, আমার বেশি বেশি পানি পিপাসা লাগতেছে, পেট জ্বালা পোড়া করছে, বুক জ্বালা পোড়া করছে, তাহলে কিন্তু আমার রোজাটাও ভালো হবে না, আমি ইবাদতও ঠিক মতো করতে পারবো না। মানে এটা শুধু যে শরীরের বিষয় তা না, এটা কিন্তু স্পিরিচুয়াল একটা দিক থেকেও আমাকে প্রোটেকশন দিতে পারে না। তবে আমি রোজার জন্য যেটা বললেন, এইগুলি তো কমন কথা, সবাই জানি এবং আমরা মানি না। তো তারপরও আমি যদি বলি যে যে দুইটা জিনিস একদম না পারতেও মানতে হবে, সেটা হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট যদি আমি পর্যাপ্ত পরিমাণে পানি ইফতারি এবং সেহরিতে খাই, এবং এই তরল খাবার, পানি বলতে আবার অনেকে করে কি অনেক বেশি চিনি দেওয়া শরবত বা ফিজি ড্রিঙ্কস গুলি খাচ্ছে, বাইরের আর্টিফিশিয়াল জুস গুলি খাচ্ছে, তাহলে কিন্তু তরল খাবার খেয়েও আমি কিন্তু আবার আরেকটা অস্বাস্থ্যকর মানে শরীরের দিকে চলে যাচ্ছি। তো সাধারণ পানি, ফ্রেশ ওয়াটার, স্যালাইন পানি অথবা একটু শরবত হতে পারে, সাথে হচ্ছে গিয়ে ফ্রেশ ফলের জুস, তাহলেই কিন্তু আমরা ভালো থাকবো। এবং আরেকটা জিনিস, আমরা যেহেতু ভাজা পোড়াটা খাচ্ছি, তাহলে আমাদের একটু প্র্যাকটিস যদি করতে পারি প্রতিদিনই, টক দই আমরা যদি একটু ২-৩ চামচ টক দই একটু পানির সাথে মিশিয়ে খাই, তাহলেও কিন্তু আমাদের মানে হজমে একটু সহজ মানে উপকারিতা দিবে। এই কয়েকটা জিনিস একটু যদি আমরা মানতে পারি, তাহলেও ভালো থাকবো আমরা অবশ্যই, আশা করি, এবং প্রত্যেকের অবশ্যই। জন্য সুস্বাস্থ্যের আপনি যে শুভকামনা। পরামর্শ দিচ্ছেন সেগুলো অবশ্যই আমাদের ভালো থাকবার। কিন্তু এখানে আপনার কাছে আমার যে প্রশ্নটি, আপনি হুম, হুম। ২ টি বিষয় বলেছেন। একটা হচ্ছে যে তরল জাতীয় খাবারগুলোর মধ্যে আমরা হচ্ছে বাইরের যে আর্টিফিশিয়াল হয়তো খাবার যেগুলো, সেগুলো না হুম, হুম। খেয়ে আমরা হচ্ছে শরবত খাই। এখন সেই শরবতের জায়গায় হয়তো আপনারা অনেক সময় বলেন যে লেবুর শরবত, গুড়ের শরবত হুম। এগুলো। আর পাশাপাশি আপনি বলছিলেন যে যেসব ভাজাপোড়া আমরা খাই তার সাথে আমরা হয়তো হজমের জন্য টক দই ব্যবহার করতে পারি। যে প্রশ্নটি আসলে আপনার কাছে ১ নাম্বার, সেটি হচ্ছে যে আহ, এই লেবুর শরবত, গুড়ের শরবত অথবা প্রাকৃতিক যে ফলের আপনি শরবতের কথা বলছেন, হুম। সেখানেও আমরা দেখি প্রচণ্ড রকম কীটনাশক দেওয়া হয়। সেখানে ভেজাল। আমরা দেখি যে হচ্ছে নানা ধরনের ইঞ্জেকশন দেওয়া হয় ফলকে তাজা রাখার জন্য। সেটি আমরা আবার অনেক দাম দিয়ে কিনে নিয়ে আসি। এই দ্রব্যমূল্যের জায়গাটাও হয়তো আপনার কাছ থেকে একটু অবজারভেশনটা আমরা নিব। এটা আর হচ্ছে যে ভাজা পোড়ার যে জায়গাটি, সেখানেও আমরা যে খাবারগুলো খাচ্ছি, সেই খাবারে যেভাবে নানা ধরনের রাসায়নিক ব্যবহার করা হয় যখন সেটি উৎপাদনের সময় শস্য অবস্থায় থাকে, এই জিনিসগুলো যখন মিশ্রণটা হয় তখন আসলে আমরা সুস্থ যতই আমরা খাবারের মানটা নিয়ন্ত্রণ করতে যেতে পারছি না, কমিয়ে দিচ্ছি হয়তো পরিমাণটা, বা আপনাদের পরামর্শ অনুযায়ী আমরা হয়তো অন্য ভালো খাবার খাওয়ার চেষ্টা করছি, কিন্তু সেই কীটনাশকযুক্ত খাবারগুলো যখন আমরা খাচ্ছি, আমাদের আসলে কি কোনো উপকার হচ্ছে? কোনো উপকারী হচ্ছে না। আমি আরেকভাবে বলি যে এই যে আমরা শুধু যে মানে ভেজাল খাবার খাচ্ছি, এটা কি জন্য খাচ্ছি? আমরা কয়েকটা টাকা সেভ করার জন্য খাচ্ছি। আমরা দেখা যাচ্ছে একই তেলে আবার পরের দিন ভাজছি, গরম তেলটাকে ঠান্ডা করে জমিয়ে রাখতেছি, ওই তেলে অন্য খাবার ভাজছি। এগুলি কি করছি? কিছু কিছু টাকা সেভ করছি বেসিক্যালি, হ্যাঁ? কিন্তু এই যে অসুস্থ হয়ে এই সেভিং টাকাটাই কিন্তু আমরা মানে
ভয়াবহ অসুস্থতায় হাসপাতালে বিল কিন্তু হিসেবে দিচ্ছি। সাধারণ মানুষের তো পকেটে টাকা নেই, তো তারা তো আসলে এক্স্যাক্টলি, এভাবে সেভ করবে। এবং এক্স্যাক্টলি। জিনিসপত্রের যে দাম, আমরা আসলে কিছুক্ষণ আগে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম যে দ্রব্যমূল্য আমরা রমজানে যেখানে দেখি যে সবচেয়ে বেশি কম থাকে অন্য দেশে, আমাদের এখানে ভয়ঙ্করভাবে বেড়ে যায়। যদিও আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে এটা নিয়ন্ত্রণ করার জন্য তিনি কঠোর অবস্থানে থাকবেন, কিন্তু তার প্রতিফলনের আগেই আসলে আমরা দেখছিলাম যে আমাদের সংবাদেও সকাল থেকে প্রচার হচ্ছে সবজির দাম বেড়ে গেছে। অর্থাৎ আমি যদি বিকল্প খাবারগুলোর চিন্তা করি, আমার পকেটে টাকা নাই সেটা কিনবার জন্য। মানে ট্রু। আমি আরেকটা ভাবে আমি নতুন সরকারের কাছে, নতুন প্রধানমন্ত্রীর কাছে একটাই কিন্তু আমার মানে অনেক কিছু নিয়ে আমরা কাজ করার আগে যদি আমরা খাদ্যের ভেজালটা এবং শিক্ষা ব্যবস্থা, এই দুইটা শিক্ষা ব্যবস্থা নিয়ে আমার এখন কথা বলার কথা না, কিন্তু খাদ্যের ভেজালটা এত ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, আমাদের এত ইগনোরড এবং নেগলিজেন্সির মধ্যে আছি, এইটাকে যদি অ্যাড্রেস করা যায় আমাদের স্বাস্থ্য খাত অনেক বেশি প্রিভেন্টিভ হয়ে যাবে। কারণ আমরা এই যে যত অসুখ এখন পাই, যত এই যে ক্যান্সার বা দুরারোগ্য রোগগুলি পাচ্ছি, তার কিন্তু আমি প্রিভেন্টিভ মেজারটাকেই আটকাতে পারছি না। এবং এইটাকে যদি কড়া ভাবে আমরা অ্যাড্রেস করতে পারি, আমি বিশ্বাস করি স্বাস্থ্য খাত। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমাদের দেশে প্রতি মাসে প্রায় 400 থেকে 500 কোটি টাকা গ্যাসের ট্যাবলেট, গ্যাসের ওষুধের উপর খরচ করে সাধারণ মানুষ। আবার এই যে গ্যাসের ওষুধ বা এটার যে খরচ করে তার জন্য আবার 3 থেকে 400 কোটি টাকা, এটার কোনো হিসাব নাই। 3 থেকে 400 কোটি টাকার হয়তো ভাজা পোড়া খাই। আমরা যে মানে রোজার মাসেই ভাজা পোড়া খাই তা না। আপনি প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা গলির মুখে সিঙ্গারা, পেঁয়াজু, জিলাপি সারা বছরই থাকে। ভাজা মুড়িতে যেভাবে এই যে ছোলা বুট দেওয়া হয় এবং তাদের এখানে গ্যাসের প্রবলেম হয় এবং তার সাথে একটা সাধারণ গ্যাসের ট্যাবলেট আমরা খেয়ে নিচ্ছি। তো আমি যদি এই ভাজা পোড়াটা অ্যাভয়েড করতে পারি তাহলে কিন্তু গ্যাসের ট্যাবলেটের মানে পরিমাণও অটোমেটিক্যালি কমে আসবে। এটা একটা বড় সেভ হবে। তো আমি মনে করি খাদ্যের ভেজালটাকে যদি আমরা মানে সোশ্যাল লেভেল থেকে অ্যাওয়ার হয়ে যায় যে আমরা আর যাই করি, আমরা খাদ্যের বিষয়ে একদম জিরো টলারেন্স, জিরো কম্প্রোমাইজ থাকবো, আমার বিশ্বাস যে আমরা আগামী 10 বছর পরে, কারণ এর ইফেক্টটা লং টাইম ইফেক্ট পাবো, আমরা একদম শর্ট টাইম কোনো রেজাল্ট পাবো না, দেখবো আমাদের স্বাস্থ্য অনেক ভালো আছে। ডক্টর তুষার, আমি আপনাকে একটা প্রশ্ন করি। আমাদের সঞ্চালক আপনাকে খাদ্যে মানে বিষ মেশানোর যে একটা বিষয় আলোচনায় উল্লেখ করেছেন, সেই জায়গা থেকে আমি বলি, ধরুন আমরা যে কৃষি পণ্য, আমাদের যে ধান উৎপাদন করছি এখন, উচ্চ ফলনশীল ধান, এই ধানে কীটনাশক ব্যবহার করছি। আমরা যে কীটনাশক যদি না দিই তাহলে আমার ফলন উৎপাদন কমে যাবে, দেশের মানুষ না খেয়ে মরবে, পাবে না, তখন দাম বাড়বে। আবার এগুলো ব্যবহার করলে আমরা স্বাস্থ্যগত ঝুঁকির মুখে পড়ছি, বিপদগ্রস্ত হচ্ছি। এর সমাধান কি? অবশ্যই ধন্যবাদ আপনাকে। মানে খুবই একটা মানে হেলথ ইকোনমিক্স এবং এক মানে মানে কৃষি অর্থনীতি এবং সার্বিক অর্থনীতি বিষয়ক কিন্তু কোশ্চেনটা জি, একটার সাথে আরেকটা কিন্তু একেবারে ইন্টারলিঙ্কড। খুবই। আমরা যদি এই যে আধুনিক সারা পৃথিবীতেই তো আসলে কীটনাশকের ব্যবহার হয়, কিন্তু সেটার একটা সায়েন্টিফিক মেজারে ব্যবহার হয় এবং সেইটা উৎপাদনের পরে আমরা কিন্তু আবার কিন্তু এক্সট্রা প্রিজারভেটিভ গুলি দেওয়া হয়। আমাদের কিন্তু বেশি রোগগুলি হয় কীটনাশকের চেয়ে পরবর্তীতে যখন এগুলি বাজারজাত করার জন্য এক্সট্রা টাইম ধরে অসাধু ব্যবসায়ীরা বেশি দিন ধরে প্রিজার্ভ করে বাজার দামটা বাড়ানোর চেষ্টা করে, তখনই কিন্তু আরো ভয়ঙ্কর জাতীয় ওষুধগুলি ব্যবহার করা হয় এবং সেটার কারণে কিন্তু আমাদের রোগগুলি বেশি হয়। যার কারণে এটা ডেফিনেটলি কৃষিবিদরা এখানে ইনভলভমেন্ট হওয়া লাগবে, এখানে অর্থনীতিবিদদের ইনভলভমেন্ট হওয়া লাগবে। এখানে আপনি এবং যে প্রসঙ্গটি তুলেছেন, এখানে আমরা এর আগেও যখন বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা কি আমাদের একটা খুব কমন একটি তারা উদাহরণ দেন যে আমাদের সংরক্ষণের জায়গা নেই, আমাদের হ্যাঁ, কোল্ড স্টোরেজ নেই, যার জন্য হচ্ছে আমাদের পণ্য নষ্ট হয়ে যাবে, যেহেতু এটা হচ্ছে শস্য পণ্য, এটা বেশি দিন ধরে রাখা যাবে না, তাই এই ধরনের আমরা কীটনাশক। আসলেই কি তাই? মানে এটা প্রাকৃতিকভাবে সংরক্ষণ, হয়তো কোল্ড স্টোরেজ আমার নাই, আমার সব এলাকায় সেটা সম্ভাবনা তৈরি করা, সরকারি হোক আমি বেসরকারি ভাবে হোক, প্রাকৃতিকভাবে আসলে, কারণ একটা সময় তো এত কীটনাশক তো এই দেশে ব্যবহার হতো না। অবশ্যই না। এবং এখানেই হচ্ছে কি আমি 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 এটা আমার পার্সোনাল ইয়ে থেকে এবং সবসময় ইয়েতে আমি বলি যে আমাদের কোনো কিছুই প্ল্যান ওয়াইজ হয় না।
এই যে কোনো একটা পণ্য খুব বেশি দেখতেছি চলছে বা বাজার দাম বেশি, সবাই আমি হুড়হুড় করে ওইটার প্রোডাকশন করতেছি, তখন ওইটার স্টোরেজের প্রবলেম হয়, অন্যটার দেখা যাচ্ছে ঘাটতি চলে আসতেছে। সারা দেশে কিন্তু যদি একটা সিনক্রোনাইজ সিস্টেম থাকতো যে এই অঞ্চলে আমি জানি আমার দেশের বেগুনের চাহিদা এতটুকু, চালের চাহিদা এতটুকু, আমি তাহলে সেই প্ল্যান ওয়াইজ যদি কৃষি খাতটাকেও প্রোডাকশন তৈরি করতে পারি, তাহলে স্টোরেজের উপরে লোডটা কমে যাবে, আমার সংরক্ষণও করা লাগবে না, তাহলে চাহিদা এবং সরবরাহের উপর একটা ব্যালেন্স মানে ভারসাম্য থাকবে, তখন কিন্তু এই জিনিসগুলি কমে আসবে। কিন্তু যেহেতু আমাদের কোনো সিনক্রোনাইজেশন নাই, মানে আমি এটা শস্যর ক্ষেত্রে যেমন বলছি, আমি কিন্তু এটা ধরেন আমাদের দেশে চিকিৎসক যতজন প্রতি বছর বের হচ্ছে, এটার কিন্তু কোনো ব্যালেন্স নাই, যার কারণে কিন্তু কোয়ালিটিটারও আমরা ধরে রাখতে পারতেছি না। এটা যেমন আমি বলছি কৃষি খাতের কথা, এটা চিকিৎসকের কথা বলছি, এটা ইঞ্জিনিয়ারদের, এটা স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সবকিছুর অ্যাকচুয়ালি সিনক্রোনাইজড একটা সিস্টেম, মানে সিস্টেমের মধ্যে আসা উচিত। এবং সেটা মানে শুধুমাত্র আমি চিকিৎসক হিসেবে আমার দিকটা দেখবো, আমি কৃষি খাতটাকে আমার মতো করে দেখবো, এবং কৃষি খাতে গিয়ে দেখা যাচ্ছে আম ব্যবসায়ীরা দেখা গেল শুধু আমি উৎপাদন করলো, পরের বছর আবার দেখা গেল অন্য আর একটা ফল নাই। তো এরকম না করে আমাদের অ্যাকচুয়ালি সবাইকেই স্যাক্রিফাইস করতে হবে, সবাইকেই কনসিডারেশন হইতে হবে, এবং রেশনাল ওয়েতে প্রোডাকশনে যেতে হবে, মার্কেটিং করতে হবে, ব্যালেন্স তাহলেই হবে। শুধুমাত্র একটা ভাবে আমার মনে হয় যে আমরা আসলে ঠিক এভাবেই চাই যে যে সাপ্লাই চেইনের যে বিষয়টি সেটা যেন হয়, কিন্তু দিন শেষে নানা প্রতিকূলতায় এটা কখনোই বাস্তবায়ন করা যায় না। তারপরেও আমরা আশা রাখতে চাই যে হয়তো আমরা একদিন বিষমুক্ত খাবার খাবো, এবং চিকিৎসকরা, আপনি যেমনটা বলছিলেন, চিকিৎসকরা শুধু শহর কেন্দ্রিক নয়, তারা গ্রামে, উপশহরে সাধারণ মানুষের চিকিৎসা দিবেন, আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। আলোচনা শেষ করতে হচ্ছে ডক্টর তুষার নিশি, আবার আগামীতে কথা হবে আপনার সাথে।